প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 210তম ফেসবুক লাইভে। আজকেও আমাদের গুরুত্বপূর্ণ টপিকসের উপর আলোচনা করবেন আমাদের নিয়মিত আলোচক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক তিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং সকলেরই পরিচিত। তিনি নিয়মিত যে আলোচনা করেন সেই আলোচনা আপনাদের সকলের মনোপুত এবং আপনাদের মন জয় করেছে বলেই আমরা একই বিষয়ের উপর বারবার আলোচনা নিয়ে এসেছি। আমরা গত দুটি পর্বে বন্ধ্যাত্বের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের উপর আলোচনা করেছি। দুটি পর্বে আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমাদের শ্রদ্ধেয় স্যার আজকে শেষ পর্ব এই টপিকসের উপর শেষ করবেন ইনশাআল্লাহ। আজকেও গুরুত্বপূর্ণ কিছু ঔষধ তিনি উপস্থাপন করবেন, যে ঔষধগুলোর আলোচনা আপনাদের নিশ্চয়ই নিজেদের চিকিৎসা জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তাই প্রিয় বন্ধুরা, আপনারা আজকের এই ফেসবুক লাইভ এর নিজেরা দেখার পাশাপাশি নিজেদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সকল বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধ্যাত্বের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের শেষ পর্বে আজকে আলোচনা শুরু করবেন প্লিজ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দেশে বিদেশে যারা যেখান থেকে আলোচনা দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপর দুইটা পর্ব আলোচনা করেছি। স্টেরিলিটি or infertility, basically both are same. এখন এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজন আমাদের কমপক্ষে 15-20টা ক্লাস। 15-20টা ক্লাসের আলোচনা করলে তৃপ্তি সহকারে আলোচনা করা যায় এবং একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া যায়। তারপরেও আমি যেভাবে আলোচনা করে যাচ্ছি, আশা করি আপনারা বন্ধ্যাত্বের উপরে উপযুক্ত চিকিৎসা আপনারা দিতে পারবেন বলে আমার বিশ্বাস। এ পর্যন্ত যে কয়টা ওষুধ আলোচনা করেছি, আজকে তৃতীয় পর্বে এসে খুব একটা বেশি আলোচনা করব না। আলোচনার সাথে গাইডলাইন আপনাদেরকে দেব, আর আপনাদেরকে দিতে গিয়ে আমিও কিছু শিখতেছি। শিক্ষার কোনো শেষ নাই। আমৃত্যু পর্যন্ত আমার মনে হয় হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে আমাদেরকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের শিখতে হবেই। তো আজকে আমি মহামতি ক্যান্টের এই বিষয়ে একটি ওষুধ চিত্রে তিনি কিভাবে বন্ধ্যাত্বের উপরে যে ওষুধটা প্রয়োগ করেছিলেন, সেই প্রয়োগকৃত ওষুধটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। ওষুধের নাম আপনারা বলবেন। সেই
মহামতি কেন্টের নিকট আজ থেকে ওনার জীবদ্দশায়, আপনারা হিসাব করে দেখেন কত শত বছর পূর্বের কথা আমি বলছি, ওনার জীবদ্দশায় তিনি যখন ম্যাট্রিয়া লিখেছেন, সেই ম্যাট্রিয়ায় কিছু কিছু ওষুধের ক্ষেত্রে তিনি রোগী লিপিও দিয়েছেন। সেই রোগী লিপি দিয়েছেন এবং রোগী লিপির একটা ধারণাও তিনি দিয়েছেন। তার থেকেও আমরা এই ধারণাটা পাই। তার নিকট বন্ধ্যাত্ব নিয়ে একজন মহিলা রোগী আসলেন। তিনি দেখলেন অত্যন্ত জীর্ণ শীর্ণ, বিমর্ষ এবং রক্তহীনতা, রক্তশূন্যতা, দুর্বল প্রকৃতির একজন মহিলা। তিনি এই মহিলার চোখের দিকে তাকিয়ে দেখেন জন্ডিস এই মহিলা আক্রান্ত, তার চোখ হলুদ হলুদাভ, চেহারার মধ্যে আতঙ্কিত একটা বয়স্ক ভাব, এগুলা নিয়ে কেন্টের নিকট আসলেন। মহামতি কেন্ট তাকে প্রশ্ন করলেন, মা তোমার কেন তুমি এসেছ? তখন সেই ভদ্র মহিলা তিনি বললেন, স্যার, ডাক্তার সাহেব, আমি কি বলবো, আজকে 8 থেকে 10 বছর বিবাহিত জীবন, এই জীবনে আমি মা হতে পারলাম না এবং আমার স্বামীকে যে পিতৃত্বের স্বাদ তাকেও আমি দিতে পারি নাই, এটা আমার বড় কষ্ট। তখন মহামতি কেন্ট বললেন, কেন? তখন মহিলা বললেন যে স্যার, আমার মাসিকের অনিয়ম, মাসিকের গরমিল, অনিয়মিত মাসিক, প্রচুর রক্তস্রাব, এই হলো আমার বিবাহিত জীবনের আগে যেমন ছিল, বিবাহিত জীবনের পরে আমার জরায়ু সংক্রান্ত সকল জটিলতা আমার দেখা দিয়েছে। এখন এই অবস্থায় কেন্ট সাহেব তাকে প্রশ্ন করলেন যে এই যে জটিলতা, এই জটিলতার কারণ কি? কারণটা তিনি এইভাবে ব্যাখ্যা করলেন যে স্যার, আমি অত্যন্ত হাইপার সেক্সি, আমি আমার জীবনের এই সেক্সকে অনুভব করতে গিয়ে আমি বিবাহিত জীবনের পূর্বে আমি বহু পুরুষের সঙ্গে এই কাজে আমি জড়িত ছিলাম এবং বিবাহিত জীবনের পরে আমার স্বামীর সাথে আমি বারবার এই সঙ্গমে লিপ্ত হয়েছি। এই লিপ্ত হওয়ার কারণে আমি বিয়ের পূর্বেও আমি এই কাজে জড়িত, বিয়ের পরেও আমি এই কাজে জড়িত। এখন স্যার, আমার যৌনাঙ্গ সম্পূর্ণ শিথিল এবং শীতল হয়ে গিয়েছে, আমার কোনো যৌন আকাঙ্ক্ষা একেবারেই কমে গিয়েছে। এখন এই যে যৌন আকাঙ্ক্ষা কমে গিয়েছে এবং আমার দূষিত বিষ ভাস্প আমার যৌন অঙ্গের ভিতরে প্রবাহিত, এই যে দূষিত বিষ ভাস্প আমার যৌন অঙ্গের ভিতরে প্রবাহিত,
প্রবাহের কারণে আমার ভিতরে জ্বালা পোড়া, আমার ভিতরের কষ্ট, এক কথায় আই হ্যাভ নো এনি সেক্সুয়াল থ্রিল। আর আমার এই শিথিলতার কারণে আমার বারবার আমার বাচ্চা হয়েও 2 মাসের মধ্যে অ্যাবর্শন হয়ে যায়, 1.5 মাস 2 মাস এইভাবে অ্যাবর্শন হয়ে যায়। এই পরিস্থিতিতে এখন আমি অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত এবং আমার বেঁচে থাকারও কোনো মূল্য নাই। আজকে আমি শারীরিক, মানসিক সকল দিক থেকে আমি অসুস্থ। এবার কেন সাহেব তিনি আইডেন্টিফাই করলেন যে তার বহুগামিতা এই মহিলার বিয়ের আগে, বিয়ের পরে নিশ্চয়ই এই মহিলা গনেরিয়া উপবিষ, এই গনেরিয়াতে সে আক্রান্ত, যার কারণে তার সেই জায়গার মধ্যে তার যখন স্পার্ম তার ওই জায়গার মধ্যে আসে, তার বীর্যের মধ্যে স্পার্ম আসে, সে স্পার্মের স্থায়িত্ব রাখতে পারে না, অথবা তার ওই বিষ ভাষ্পের কারণে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে তার বারবার অ্যাবর্শন হয়ে যায়। এই পরিস্থিতি অ্যাবর্শন, তার গর্ভপাত, তার মানে তার সে কোনো বাচ্চা দিতে পারছে না। তাহলে বাচ্চা না দেওয়ার কারণে তার অঙ্গটা আঙ্গিকভাবে শিথিল হয়ে গিয়েছে, শীতল হয়ে গিয়েছে, সেটা ধরে রাখতে পারে না। এই পরিস্থিতিতে কেন সাহেব তাকে ওষুধ দিলেন। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, কেন সাহেব কি ওষুধ দিলেন, যা আমরা গতানুগতিক ভাবে আমরা আমাদের চিকিৎসা জীবনে আমাদের যারা বন্ধাত্ম এই ধরনের সিমটমস নিয়ে আসবে সেই জায়গায় যাতে আমরা প্রয়োগ করতে পারি। আপনারা একটু কি বলবেন যে কেন সাহেব কি ওষুধটা দিয়েছেন? শামীম আক্তার সেবাইনা, শামীম আক্তার, ইদ্রিস আলী সিপিয়া, মোহাম্মদ মাসুদ রুশু সিপিয়া, একটু বলে যান। তাসলিমা সাবা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজ আলী শেখ সিপিয়া, মেডোরিনাম প্লাস সিপিয়া। তিনি ইনকমপ্লিট, তিনি আমাকে উত্তর দিলেন, বাকিটা আমার উপরে বোধহয় ছেড়ে দিয়েছেন। এইবার অরুণ রায় মেডোরিনাম, অরুণ রায় মেডোরিনাম। এবার সালমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবুল হাসান সেপিয়া, তাড়াতাড়ি আপনারা একটু বলেন প্লিজ, আপনারা একটু বলেন প্লিজ। মিনারুল বিশ্বাস সিভিলিনাম, মিনারুল বিশ্বাস সিভিলিনাম, আপনারা একটু বলতে থাকেন। আর কেউ কিছু বলবেন? আপনারা একটু বলেন। আর কেউ কিছু বলবেন না, টায়ার্ড হয়ে গিয়েছেন। সরিনাম, মোহাব্বত গজনবী, মোহাব্বত গজনবী, আপনাকে স্বাগতম। আপনি নতুন জয়েন করেছেন, আমি এর আগে আপনাকে দেখি নাই। সালমান আব্দুল্লাহ, থ্যাংক ইউ বাবা। ওকে, যুক্ত হয়েছো এই জন্য তোমাকে ধন্যবাদ। এইবার আসো। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন?
আমি নিশ্চয়ই আপনাদেরকে আমি রোগী চিত্র আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনাদের সামনে রোগী চিত্র উপস্থাপন করেছি। আপনারা এই পর্যন্ত কি বললেন? মেইনলি আপনারা সিপিআর কথা বললেন, সেবাইনার কথা বললেন, মেডোরিনামের কথা বললেন, সরিনামের কথা বললেন। যদিও আমি সরিনামের কোনো সিমটমস বলি আপনাদেরকে দিতে বলি নাই। রাজ আলী শেখ ফ্রম ইন্ডিয়া, মেডো সিপিয়া বললেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। শামীম আক্তার, সেবাইনা, ওকে। আজকে এর বাইরে আপনারা আর কেউ কোনো কিছু বলবেন? আপনারা বলবেন। এখন প্রশ্নটা হলো যে কেন্ট সাহেবের সাথে আপনারা কেউই একমত হইতে পারলেন না। মাওলানা এইচ.এম. জাকারিয়া হলাদার, আমি বলতে চাই, একটু বলেন। সুপিয়া কেন বলেন? সিপিয়া, মেহেদি হাসান, সিপিয়া স্যার কেমন আছেন? আমি গত তারিখে সিপিএ নিয়ে অনেক কথা বলেছি। আপনারা কেমন? স্যার কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। এখন ওষুধের কথা বলেন। ওষুধ ভুল হইতে পারে, কোনো অসুবিধা নাই। আমি এই জায়গায় আপনাদেরকে স্টপ করে দিলাম। আমি স্টপ করে এইবার কেন্ট কি ওষুধ দিয়েছেন, কিসের উপর ভিত্তি করে ওষুধ দিয়েছেন, আপনারা আজকে আমার এই আলোচনার পরে কেন্টের এই ওষুধটা নিয়ে আপনারা আলোচনা করবেন, আপনারা গবেষণা করবেন। রেফারেন্স কেন্টের নিজস্ব লেকচারের ঔষধ, সেই ওষুধটার নাম হলো অ্যাগনাস ক্যাস্টাস। ওষুধটার নাম অ্যাগনাস ক্যাস্টাস। আজকে বাড়িতে গিয়ে আপনারা ওষুধটা দেখবেন। ওষুধটা আমি যেভাবে বলছি, কেন্ট সাহেব আপনারা হয়তো কেন্ট সাহেব ওইভাবেই তিনি সাজাইয়া বলেন নাই, কিন্তু তিনি যেভাবে বলেছেন, আমি যেভাবে বলেছি, এটাকে তাই মিন করে যে বন্ধ্যাত্বের অন্যতম একটি মেডিসিন হলো অ্যাগনাস ক্যাস্টাস। অনেকে আমরা অ্যাগনাস কাস্ট বলি। এবার আসেন, আমরা বন্ধ্যাত্বের বিষয়ে আর একটি ওষুধ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আলোচনা করতে চাই। এটাকে বলতেছে one of the topmost remedy for sterility. যদিও স্টেরিলিটি এই স্পেসিফিক রোগে আমাদের কোনো ওষুধ নাই, স্টেরিলিটি রোগকে সামনে রেখে আমাদের এই গ্রুপ অফ মেডিসিন আমাদের আছে। এখন আমি আপনার সামনে যে স্টেরিলিটি অর ইনফার্টিলিটি বিষয় নিয়ে যে আরেকটা ওষুধ উপস্থাপন করতে চাই, আপনারা আশা করি আমার যে ওষুধটা আমি উপস্থাপন করব সেটার একটা কারেক্ট আপনারা বলতে পারবেন। সেটা হলো, এই ওষুধটা একটা প্ল্যান কিংডমের মেডিসিন। ওষুধটা বলার জন্য, ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমি বললাম। এবং এই ওষুধটা কেন্ট সাহেব হানেমেন নিজেই তিনি প্রুভ করেছেন এই ওষুধটা। সুতরাং এই রোগীগুলি যখনই স্টেরিলিটি রোগীগুলি আপনাদের সামনে আসবে, ইট ইজ কোয়াইট ন্যাচারাল, তাদের মন মানসিকতা ভালো থাকবে না, বিকৃত চেহারা থাকবে, মানসিক অশান্তি থাকবে, পারিবারিক অশান্তি থাকবে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের চিন্তা চেতনা বিলুপ্ত হয়ে যাবে,
এবং তাদের মধ্যে এনিমিক ডায়াথেসিস দেখা দিবে, এটাই স্বাভাবিক। কারণ প্রশ্নটা হলো এর মধ্য থেকেই আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হবে। সাপোজ আপনার নিকট একজন রোগী নিয়ে আসলেন, তার বয়স এখন 30 বছর, তার বিবাহিত জীবন 10 বছর। তার মানে যখন তার বিয়ে হয়েছে তখন তার বয়স 20 বছর। এখন এই ফাঁকে দিয়ে আপনাদেরকে একটু বলে নেই, আপনারা যখনই এই বন্ধ্যাত্ব এবং স্টেরিলিটি অর ফার্টিলিটির এই কেসগুলি নিয়ে আপনারা ওষুধ নির্বাচন করবেন, আপনারা স্বামী স্ত্রী দুইজনকে প্রয়োজনে তাদের আত্মীয় স্বজন সহ আপনারা রোগী লিপি তৈরি করবেন। সেই রোগী লিপিতে স্বামীকে সম্পূর্ণ স্বাধীনতা দিবেন, স্ত্রীকে সম্পূর্ণ স্বাধীনতা দিবেন এবং স্বামী স্ত্রী দুজনের সাথেই ইন্টারোগেশন করবেন, পরবর্তীতে দুজনের সাথে আলোচনা করবেন। এখন এই মহিলা বললেন, স্যার টিল টুডে 10 years is running আমার স্যার, আমি এই পর্যন্ত আমার গর্ভে কোনো বাচ্চা আসে নাই, আমার গর্ভে কোনো বাচ্চা আসে নাই। তাহলে এখন মা তোমার ঠিক আছে, কষ্ট আসে নাই, তোমার কষ্টটা কি? স্যার কষ্টটা হলো আমার বিয়ের আগের থেকে আমার অনিয়মিত মাসিক স্রাব আপনাকে বলবে এবং 2-3 মাস পর আমার মাসিক হয়। অনেক সময় স্যার ওষুধের সাহায্যে আমার মাসিককে স্বাভাবিক পর্যায়ে আনলে আবার সেটা অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। এই অবস্থায় স্যার আমার মাসিক স্রাবের বিফোর এন্ড আফটার, আমার বিয়ের আগে এবং বিয়ের পরে এবং আমার মাসিকের আগে পরে আমার প্রচুর ব্যথা, প্রচুর কষ্ট, প্রচুর জ্বালা পোড়া। স্যার আগে যেমন আমার প্রচুর কষ্ট ছিল, এই কষ্টটা এখন আরো বেশি হয়ে গিয়েছে। এবার আপনি তাকে প্রশ্ন করেন যে যখন আপনার মাসিক হয় বা যখন আপনার মিলন হয়, আপনারা স্বামী স্ত্রীর যে স্বাভাবিক মিলন, স্যার এক সময় আমার এই মিলন খুব অস্বাভাবিক ছিল, আমার ডিমান্ড প্রচুর ছিল, কিন্তু স্যার আমি আমার স্বামীকে বাচ্চা দিতে পারছি না বিধায় পারিবারিকভাবে সামাজিকভাবে সবাই আমাকে দায়ী করছে। এখন এই দায়ীর পিছনে আমার স্বামী কতটুকু দায়ী স্যার, এই কষ্টটা স্যার আমি বলতে পারছি না, কিন্তু পারিবারিকভাবে আমি ক্ষতবিক্ষত, মনে হচ্ছে যেন এর জন্য আমি পুরোটা দায়ী। আচ্ছা, এখন সাধারণত যখনই বাচ্চা হয় না, ইট ইজ কোয়াইট ন্যাচারাল, স্পার্ম আর ওভামের যদি মিলন না ঘটে বা সেই জায়গার মধ্যে যদি অবস্ট্রাকশন থাকে, সেই ক্ষেত্রে মিলনের যদি বাধা থাকে, সেই বাধার ক্ষেত্রে বাধা যতক্ষণ পর্যন্ত ওভারকাম আমরা করতে না পারবো, ততক্ষণ স্পার্ম আর ওভামকে যতক্ষণ পর্যন্ত আমরা মিলিত অবস্থায়
আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাচ্চা হবে না, এটাই স্বাভাবিক। এখন আপনার টেকনিক্যালি তার কথাগুলিকে তার ভিতর থেকে বের করে আপনাকে কারেক্ট মেডিসিন নির্বাচন করতে গিয়ে আপনি জায়গার মধ্যে তাকে একটু জিজ্ঞাসা করেন যে আপনারা যখন মিলিত হন আপনার কোনো কষ্ট হয়? জি স্যার, খুবই কষ্ট, আমার খুব জ্বালা পোড়া হয়। আচ্ছা, এতটুকুর মধ্যে আপনি এবার তার হাজবেন্ডের কাছে যান, তার হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তার হাজবেন্ডের বিয়ের পূর্বে এবং বিয়ের পরে তার কোনো যৌন মিলন অন্য কোনো নারীর সাথে তার কোনো যৌন মিলন ছিল কিনা, অবৈধ পন্থায় কোনো যৌন মিলন ছিল কিনা, স্ত্রীর সাথে তার বৈধ মিলন, অবৈধ মিলন, অনেক সময় অবৈধ মিলনের পরে বৈধভাবে মিলিত হলে সেই বৈধ স্ত্রীর অনেক রোগের সৃষ্টি হয়ে যায়। আপনি যখন স্বামীর সাথে আলোচনা করে আপনি বুঝলেন সে শুধু ওই পুরুষের মধ্যে অনেক পুরুষ তারা তাদের গোপন রহস্য গোপনীয় ভাবে রাখে, আপনি টেকনিক্যালি তাকে ইন্টারোগেশন করবেন। যদি পিতৃত্বের স্বাদ পেতে চাও তাহলে তোমাদের দুজনেই তোমাদের সত্যি কথা তোমাদেরকে বলতে হবে। তারই ধারাবাহিকতায় তার হাজবেন্ড অকপটে স্বীকার করেছে যে তার অনেক অবৈধ মেলামেশা ছিল এবং বিবাহিত জীবনের পরেও তার অবৈধ মেলামেশা ছিল। এখন এই অবৈধ মেলামেশার কারণে আপনি এই জায়গায় টেকনিক অ্যাপ্লাই করতে হবে এইভাবে যে আপনি তার হাজবেন্ডকে বলেন, এ পর্যন্ত আপনার কি কোনো প্রস্রাব সংক্রান্ত বাবা প্রস্রাবের রাস্তায় আপনার কোনো কষ্ট হয়েছে কিনা, বা কোনো প্রস্রাবের রাস্তায় আপনার কোনো উপমাংসের সৃষ্টি হয়েছে কিনা, বা কোনো এক্সটার্নাল গ্রোথ দেখা দিয়েছে কিনা। তারা অকপটে বলবে না স্যার এমন কিছু হয় নাই। আপনি সেই ক্ষেত্রে অত্যন্ত ধৈর্য ধারণ করে তাকে প্রশ্ন করেন, আচ্ছা ঠিক আছে আপনি কি কখনো ডাক্তারের কাছে গিয়েছেন? হ্যাঁ স্যার, আমি 2-3 বার আমি চিকিৎসকের নিকট শরণাপন্ন হয়েছি, চিকিৎসকের নিকট শরণাপন্ন হইয়া চিকিৎসকের ওষুধ খেয়েছি। তার মানে কি কোনো ইনজেকশন ট্যাবলেট? হ্যাঁ। তখন আপনি বুঝবেন যে এই জায়গার মধ্যে এই মানুষটা ডিপ অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমেই তার কি করেছে, তার সাপ্রেশন অফ গনেরিয়া, সে গনেরিয়াকে সে সাপ্রেস করেছে। এবার আসেন, আপনি বুঝে গেলেন যে গনেরিয়াকে সাপ্রেস। এবার আপনি তার স্ত্রীর নিকট আপনি আলোচনা করেন, সে আলোচনার প্রেক্ষাপটে সে বলবে স্যার আপনি শুধু প্রশ্ন করেন যে আপনার যৌনাঙ্গে কোনো অসুবিধা হয়েছে কিনা। স্যার এই দেখেন আমার প্যাথোলজিক্যাল রিপোর্ট, আপনাকে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট দিবে। সেই আলট্রাসোনোগ্রাম রিপোর্টে হয়তো বা দেখা যাবে তার যৌনাঙ্গের মধ্যে শ্যাঙ্কার বা আঁচিল বা সিস্ট, যৌনাঙ্গের উপরে লেবিয়া মেজর, লেবিয়া মাইনর, এবং হয়তো বা দেখবেন ইউটেরাসের মধ্যে তার টিউমার অথবা সিস্ট, অথবা তার যৌনাঙ্গের মধ্যে কোন জাতীয় তার এই জায়গার মধ্যে অবস্থান, অর্থাৎ তার জমিনটা ক্ষত বিক্ষত, তার উর্বর জমিনটা অনুর্বর হয়ে গেছে। আচ্ছা মা জননী, এতক্ষণ তো আপনার স্বামীর নিকট কথা শুনলাম, আপনার বিবাহিত জীবনে মা অনেক সময় ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, খুব টেকনিক্যালি। সেও দেখা গেল যে সেও অবৈধ মেলামেশায়, বিয়ের আগে সেই মেলামেশায়। আজকাল যেমন বয়ফ্রেন্ড মানিয়ে হইল তাদের মেলামেশার সাথী, এই পর্যায়ে এই মডার্ন যুগে এই বিষয়গুলি চলে আসছে।
সেই জায়গার মধ্যে দেখা গেল সেই মহিলাও এই জায়গার মধ্যে গনেরিয়ায় আক্রান্ত, তাহলে দুইভাবে গনেরিয়া তার মধ্যে আসতে পারে। ইন্ডিভিজুয়াল হাজবেন্ডের সাথে, এটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই মহিলার মধ্যে যেতে পারে থ্রু সেক্স, থ্রু ইন্টারকোর্স, অথবা ওই পুরুষের দোষ নাই, মহিলা এর আগেই সম্পৃক্ত ছিল এই কাজে, এই কাজের সম্পৃক্ততার মধ্যে তার মধ্যে এক্সটার্নাল গ্রোথ দেখা দিয়েছে। এক্সটার্নাল গ্রোথ কোথায়? তার যৌনাঙ্গে, যৌনাঙ্গের উপরে এই দেখা দিয়েছে। তার এই কারণে তার বিবাহিত জীবনের আগে পরে, আচ্ছা এগুলো আপনার কবে দেখা দিয়েছে? তো স্যার এগুলো আমি দেখতে পাচ্ছি যে আমার বিবাহিত জীবনের পরে। তাহলে এই যে বিবাহিত জীবনের পরে এই বিষয়গুলি আসলো, তখন আপনি যে কিছু বুঝবেন এটা ইট ইজ ডিউ টু সাপ্রেশন অফ গনোরিয়া। এবার আপনি যদি একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যান, অনেক সময় স্বামী স্ত্রী এর সাথে সম্পৃক্ত নয়, সাপ্রেসড গনোরিয়ার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু আমরা হেরিডিটারিও এই এই বংশানুক্রমিক ভাবেও এগুলা অর্জিত, এগুলা আমাদের দেহে আসতে পারে, পুরুষের দেহে আসতে পারে, মহিলার দেহে আসতে পারে, যেভাবে হোক এর মধ্যে আসে। কিন্তু কেন বলতেছেন যে তুমি তোমার রোগটা কি সেই দিকে তাকাবা না, সেই দিকে নজর দিবা না, তুমি দিবা রোগীর কষ্টটা কি, রোগীর কষ্টের উপর ভিত্তি করে তুমি ওষুধ নির্বাচন করবা। তোমার গনোরিয়ার ক্ষেত্রে বা সিফিলিসের ক্ষেত্রে তুমি অনেক ওষুধ পাবা, সেই ওষুধগুলিকে আইডেন্টিফাই করবা অন দা বেসিস অফ টোটালিটি অফ সিমটমস। এখন এই রোগীদের ক্ষেত্রে আমি কি পেলাম? আমি কজেশনটা ক্লিয়ার পেলাম। এখন কজেশনটা পাইছি, অথচ এই কজেশনের পরে তার আউটলুকিং এ আমি যতই দেখি না কেন এনিমিক ডায়াথেসিস এবং শারীরিকভাবে সে ক্ষতবিক্ষত দুর্বল, কিন্তু তার কথাবার্তায়, তার চাহনি সবকিছুতেই মনে হচ্ছে সে অতটা দুর্বল নয়। আউটলুকিং এ পেশেন্ট মনে হলেও আপনি আপনার টেকনিক অ্যাপ্লাই করে বুঝবেন সে অতটা দুর্বল নয়। আচ্ছা, এখন আসেন আপনি এবার ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, আমরা তো শুধু স্টেরিলিটির বিষয় নিয়ে কথা বলছি, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা এই জায়গায় দুটা পয়েন্ট আমরা পেয়েছি। একটা পয়েন্ট ক্লিয়ার, এটা কজেশন ইজ সাপ্রেসড অফ গনোরিয়া। এই গনোরিয়ার প্রেক্ষাপটে তার মধ্যে আলটিমেটলি প্রকাশিত হয়ে গিয়েছে কি? তার গ্রোথ, তার গ্রোথ, তার ওয়ার্ড, তার টিউমার, তার সিস্ট, এইগুলি তার যৌনাঙ্গে প্রকাশিত হয়েছে। এবং তার মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, মেনস্ট্রুয়াল মধ্যে তার মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, এই বিষয়গুলি আমরা পেলাম। রোগীকে যতই বলুক না কেন রোগীটা অতটা দুর্বল নয়। এর সাথে সাথে আপনি তার টোটাল অবয়বটা দেখেন, এই অবয়বের মধ্যেও কোথাও তিল, কোথাও আঁচিল, লাই, এই ধরনের কিছু গ্রোথ তার মধ্যে থাকতে পারে। এখন আসেন, এই থাকার পরে আপনি জাস্ট একটু জিজ্ঞাসা করেন যে মা আপনি একটু বলেন তো আপনার মধ্যে, আপনি কি, আপনার ভিতরে কেমন, আপনার গরমটা কেমন, শীতটা কেমন, আপনার পানির পিপাসা কেমন, এই বিষয়গুলি আলোচনা করতে গিয়েই সে বলবে আপনাকে, হয়তো বলবে যে স্যার অতি শীতও আমার তেমন কোনো অসুবিধা হয় না, অতি গরমও তেমন কোনো অসুবিধা হয় না। তার মানে উভয় কাতর। আচ্ছা, আপনার কাতরতার দিক থেকে এবং আপনি ঘাম, তার ঘামের মধ্যে একটা দুর্গন্ধ আপনি পাচ্ছেন, সেই দুর্গন্ধটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না,
কি ধরনের দুর্গন্ধ, এটা সালফার সরিনামের দুর্গন্ধ? ওইরকম না। আচ্ছা, এবার তার আর কি অবস্থা? আর অবস্থার প্রেক্ষাপটে তার শারীরিক মানসিক সব কষ্টগুলি আপনি পেলেন, কিন্তু তার ভিতরে একটা ইন্ট্রোভার্টেড মেন্টালিটি, অর্থাৎ তার ভিতরে একটা আভিজাত্যের ভাব তার আছে। সে তার কষ্টগুলি কারোর সাথে শেয়ার করতে চায় না, এবং সে ফিক্সড আইডিয়া, তার মধ্যে সে যা বলবে তাই সেটাকে সে বাস্তবায়ন করতে চেষ্টা করবে। সে টু দি সাম এক্সটেন্ট শি ইজ আনকম্প্রোমাইজিং। সে কম্প্রোমাইজ করে না, আনকম্প্রোমাইজিং মেন্টালিটি। এমনকি সে তার বাড়িতে, শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি দেবর ননদ যা কিছু আছে তাদের সাথেও তার ডিক্টেটরশিপ মেন্টালিটি। এই ডিক্টেটরশিপ মেন্টালিটি, যদিও সে ইন্ট্রোভার্টেড, সে কারোর সাথে মিশতে চায় না, মিশে না, বাট আনকম্প্রোমাইজিং। আচ্ছা ঠিক আছে, এইবার তার একটু পায়খানার দিকে আপনি যান, দেখা গেল কোষ্ঠবদ্ধের ধার, তার আঙ্গুলের সাহায্যে মলত্যাগ, তার মানে মেকানিক্যালি এক্সপেলড আউট। এই বিষয়গুলি আমরা পাচ্ছি, আমরা অন্যান্য ওষুধে আরো অনেক কিছু পাবো। এই প্রেক্ষাপটে এই সমস্ত বিষয়গুলি যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ক্ষেত্রে আমাদের মধ্যে কি ওষুধ আসতে পারে একটু প্লিজ বলবেন? কি ওষুধ আসতে পারে একটু প্লিজ? কি ওষুধ আসতে পারে? আব্দুল সামাদ শেখ, থুজা অক্সিডেন্টালিস। আব্দুল সামাদ শেখ, আপনাকে ধন্যবাদ। এর সাথে আমি একটা কথা বলতে ভুলে গেছি, তার স্বপ্নবহুল রাত্রি, তাকে স্বপ্নের কথা জিজ্ঞাসা করার পরেই সে বলল স্যার প্রচুর স্বপ্ন দেখি। আর তখন আপনি প্রশ্ন, সে বলবে না, তার প্রশ্নের উত্তরে পেয়ে গেলেন উড়ে যাই পড়ে যাই, আকাশে উড়ে যাই পড়ে যাই, এই ধরনের মৃত ব্যক্তির স্বপ্ন, পাপ, লাশ, কবর, গোরস্থান, এই বিষয়গুলি তাকে তাড়া করে। এবং সে বারবার কোনো জায়গায় যদি যায়, হাঁটে, রাত্রে যদি সে কোনো জায়গায় যায়, বারবার পিছনের দিকে সে তাকায় কেউ আসলো কিনা। তার মধ্যে একটা সন্দেহের বাতি সবসময় কাজ করে। ওকে, এই সমস্ত গুলি যখন আপনি একসাথে আনবেন, আনার পরে আপনার মধ্যে অনেকগুলি ওষুধ আসবে। সেই ওষুধগুলির মধ্যে আমার আলোচনার মধ্যে আপনি আইডেন্টিফাই করেন কোন পয়েন্টগুলিকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। এই প্রাধান্যের উপর ভিত্তি করি অ্যাপোরিজম নাম্বার 153, অ্যাপোরিজম নাম্বার 153 কি এই জায়গায় কাজে লাগাবেন? অ্যাপোরিজম নাম্বার 133, অ্যাগ্রাভেশন এমুলারেশন। তার মানে এই ভদ্র মহিলা ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডায় তার সকল কষ্ট বৃদ্ধি, তাহলে তার অ্যাগ্রাভেশন এমুলারেশন, এই বিষয়গুলি আমরা 133 থেকে আনলাম। আর 153 অনুসারে আমরা দেখলাম এটা একটা সাইকোটিক মায়াজমের ঔষধ, রোগীটাও সাইকোটিক মায়াজম। সেই প্রেক্ষাপটে আমরা কি ওষুধ নির্বাচন করব একটু কাইন্ডলি কি বলবেন? আপনারা একজনে বলেছেন থুজা অক্সিডেন্টালিস, একটু কাইন্ডলি একটু বলেন একটু প্লিজ। মাশাআল্লাহ, আব্দুল সালাম থুজা বলছেন, প্লিজ। আর কে কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন একটু? আব্দুল সামাদ শেখ তিনি বললেন থুজা। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন প্লিজ? একটু বলেন, আমার উপরে রাগ করেন না। আমি একজন অত্যন্ত বয়স্ক মানুষ, অসুস্থতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ভুল তো আমারও হইতে পারে, আপনারা আমার উপরে রাগ করেন না। আপনারা বলেন আর কি? আসসালামু আলাইকুম স্যার। বিলকি জিতাংশু, থুজা অক্সিডেন্টালি জিতাংশু শেখর, সবসময় সে প্রেজেন্ট থাকে। থুজার কথা বলবেন হিতাংশু, একটু বলেন। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? আর কেউ?
আব্দুল হামিদ থুজা, থুজা বানান একটু ভুল হয়েছে আপনার থুজা। মোস্তাফিজুর রহমান মেডো থুজা, মেডো হইতে গেলে অত্যন্ত গরম কাতর হইতে হবে। এই দেখি আতাহার আলী গাজী সালাউদ্দিন মেডো ট্রি অফ লাইফ থুজা, হ্যাঁ। তারপরে জাকারিয়া থুজা, মিনারুল বিশ্বাস থুজা, দেলোয়ার হোসেন থুজা, মোস্তাফিজুর রহমান থুজা, হ্যাঁ মেডোরিনাম, গাজী সালাউদ্দিন মেডোরিনাম, প্লিজ বলতে থাকেন। থুজা মোশাররফ নাকি আলী, হ্যাঁ মোতাহার আলী থুজা, হ্যাঁ। আর কেউ কিছু বলবেন? দেলোয়ার হোসাইন থুজা, প্লিজ। ওকে ফাইন থুজা। আর শাকিন মুস্তাক, হ্যাঁ। এই ওষুধটার আপনার অনেকে আপনার এই ওষুধটার নাম বুঝবে না, এটাকে পরিষ্কার বলুন। মিল্টন হোমিও হল থুজা, থুজা ট্রি অফ লাইফ, হ্যাঁ। শাকিন মুস্তাক ট্রি অফ লাইফ থুজার কথা বললো, জি প্লিজ। লাবণী আমিন থুজা, আম্মা জান আপনি থুজা বলেছেন, ওকে ফাইন লাবণী আমিন। আর কেউ কিছু বলবেন? আচ্ছা ওকে, এখন শুনেন প্লিজ। আপনারা এই জায়গায় আমরা আলোচনাটা আপনার আর কারো নিতে চাচ্ছি না। মনির হোসেন থুজা, সালমান আব্দুল্লাহ থুজা, অকুল হোসেন থুজা, বেশ চমৎকার। আপনাদের যারা ধন্যবাদ আপনাদেরকে। আমার এই আলোচনার প্রেক্ষাপটে আপনারা এই জায়গার মধ্যে প্রায় 90% আপনারা আবুল কাসেম স্যার তিনি থুজার কথা বললেন, সাইফুল ইসলাম থুজা, আরিফা সাজা থুজা চমৎকার, মোহাম্মদ মহসিন আলী চমৎকার। যেভাবে আপনারা কেস টেকিং যখন আপনারা করবেন তখন আপনারা রোগীলিপি পূর্ণাঙ্গ রোগীলিপি করলেই আপনাদের নিকট পরিষ্কার হয়ে যাবে যে আপনারা আমাদের বন্ধাত্বের স্টেরিলিটির কি ঔষধ, কিডনির কি ঔষধ, লিভারের কি ওষুধ, একটা ওষুধেই লিভারের জন্য একই ওষুধ, কিডনির জন্য একই ওষুধ, প্রোস্টেটের জন্য একই ওষুধ, আমার লাং ক্যান্সারের জন্য একই ওষুধ। সুতরাং আজকে ক্লিয়ার, আপনারা 90% সবাই আপনারা বললেন থুজা। আপনাদের সাথে আমিও একমত, দ্য মেডিসিন ইজ থুজা। আচ্ছা, এখন অন্য আর কোনো ওষুধ নিয়ে আমি আলোচনা করব না, শুধুমাত্র আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। প্লিজ অবশ্যই আপনারা স্পেসিফিক ভাবে, অনেক ম্যাথমেটিকা আছে, অনেক চটি বই আছে, স্পেসিফিক ভাবে বন্ধাত্বের এক গাদা ওষুধ লেখা দেয়। আপনি রেপার্টরির মধ্যেও বন্ধাত্বের এক গাদা ওষুধ পাবেন। আমি এগুলাকে ডিসএগ্রি করতেছি না, এগুলা আপনাকে হেল্প করবে, ইটস এন হেল্পফুল, বাট এগুলার উপরে ডিপেন্ডেন্ট হবেন না। আপনি যখন ওই বইগুলির দিকে যাবেন তখন আপনি কখনোই সেখানে দেখবেন না বন্ধাত্বের ওষুধ সালফার, আপনি পাবেন না বন্ধাত্বের ওষুধ সরিনাম, আপনি পাবেন স্পেসিফিক। কিন্তু আপনি যখন দেখবেন সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, খুব নোংরা স্বভাবের, তার সকল স্রাব দুর্গন্ধযুক্ত, ঘামে দুর্গন্ধ, সকল কিছুতে দুর্গন্ধ, তাকে দেখতে দুর্গন্ধ, তার কাপড় চোপড় বেশভূষা দুর্গন্ধ, অতি গরম কাতর রোগী, whatever the disease may be, the medicine is sulfur. আর যখন আপনি সরিনামের কথা চিন্তা করবেন তখন দেখবেন মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, মুদ্রার এই পিঠ সালফারের ডিপ সরিনাম, সরিনামের ডিপ সালফার।
শুধু পার্থক্যের মধ্যে এই জায়গার মধ্যে আছে যে সরিনাম অতিমাত্রায় শীতকাতর আর সালফার অতিমাত্রায় গরম কাতর। চৈত্রের দুপুরে সরিনাম কি করে কভারিং ছাড়া সে শুইতে পারে না, সে কভারিং দিয়ে রাখে। তার মুখে চোখে মুখে সকল ক্ষেত্রে দুর্গন্ধ, এভরিথিং। আরো কিছু লক্ষণ আছে। তো সুতরাং সেই জায়গার মধ্যে আপনি যদি স্টেরিলিটির কথায় আপনি সরিনামকে খুব একটা পাবেন না, আপনি মার্কসল সিভিলিনাম আপনি পাবেন না। আপনার মেন্টালিটির কারণে, মানসিকতার কারণে আপনার আপনার স্টেরিলিটির ক্ষেত্রে হয়ে গেছেন এট্রামিওর ইগনিশিয়া। আপনার আঘাতের কারণে আপনার স্টেরিলিটি হয়ে গিয়েছে। সেই জায়গার মধ্যে আপনি মোটেও টিউবারকুলিনাম মেলরিনাম আপনাকে হেল্প করবে না। সেখানে আপনাকে যেতে হবে অবস্টাকেল টু কিউর। কিউরের ক্ষেত্রে সেই জায়গার মধ্যে আপনি দেখবেন যে সামান্য সেই জায়গার মধ্যে আর্নিকা, হাইপেরিকাম, বেলিস্পার আপনাকে সে ওষুধ দিবে। সুতরাং 1ম তারিখ থেকে আমি বারবার আপনাদেরকে শেয়ার করেছি যে কজেশন এই বিষয়গুলিকে, প্রত্যেকটা রোগের বিষয়ে কজেশন দেখবেন আর টোটালিটি অফ সিমটমস গুলি দেখবেন। কজেশন এই কারণে দেখবেন কারণ হানেম্যান অ্যাফোরিজম নম্বর 5-এ ডাইরেক্টলি আইডেন্টিফাই করে দিয়েছেন, একদম আইডেন্টিফাই করে দিয়েছে কোনগুলি অ্যাকিউট ডিজিজ, কোনগুলি ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজের চিকিৎসা কিভাবে করবেন, ক্রনিক ডিজিজের চিকিৎসা কিভাবে করবেন তারও গাইডলাইন হানেম্যান অ্যাফোরিজম নম্বর 5-এ দিয়ে দিয়েছেন। তাই আপনারা দয়া করে এই সমস্ত বিষয়গুলি কোন স্পেসিফিক পয়েন্ট অফ ভিউতে আপনারা যাবেন না। আপনারা অসুস্থ মানুষটাকে চিনতে চেষ্টা করেন, তার সার্বদৈহিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, তার বংশগত অবস্থা। কারণ বংশ পরম্পরায় আমার সালফার, সরিনাম, থুজাম, মেডরিনাম এগুলা বংশ পরম্পরায় এগুলা আপনার দেহের মধ্যে রোগ নিয়ে আত্মপ্রকাশ ঘটায়। তাই আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে, অর্গাননের ভাষা দিয়ে আপনাকে সেগুলা বের করে আপনাকে স্পেসিফিক ওষুধে আসতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। শোনা যাচ্ছে না? জি স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনায় আমাদের সকল বন্ধুদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে এবং আপনার এই আলোচনা সর্বশেষ অনেক দর্শকই বিভিন্ন মন্তব্য করে আপনার এই আলোচনাকে সার্থক করেছেন। আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনারা যারা এই লাইভ অনুষ্ঠানকে বিভিন্নভাবে সকল বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে এবং আমাদেরকে মন্তব্য করে উৎসাহিত করেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কেন্দ্রীয় কার্যালয়, আমার চেম্বার আশুলিয়া থানা বাস স্ট্যান্ড এর সঙ্গে এয়ার টাওয়ারে আমরা নিয়েছি। সেখানে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার উদ্বোধনী সময়ে কিছু বক্তব্য রেখেছেন, যেটা আপনারা অনেকেই শুনেছেন। তিনি বলেছেন, আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ চিকিৎসকদেরকে হাতে কলমে শিক্ষা দিতে সহযোগিতা করব। আমরা দুস্থ এবং পীড়িত মানুষের ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং যাতে হোমিওপ্যাথিক চিকিৎসা জনপ্রিয় হয় সেই ক্ষেত্রে আমাদের সকল উদারতা নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা আপ্রাণ চেষ্টা করব এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আপনাদের কাছে সেবা পৌঁছে দিতে। তাই প্রিয় বন্ধুরা, আজকের স্যারের এই আলোচনা থেকে আমি যতটুকু উপলব্ধি করেছি সেই উপলব্ধি থেকে বলতে চাই যে প্রিয় বন্ধুরা,
আপনারা ছক বাঁধা একটি রোগের ক্ষেত্রে গোষ্ঠীবদ্ধ কিছু ওষুধকে নিয়ে যদি পড়ে থাকেন তাহলে রোগীর আদর্শ আরোগ্য দেওয়া কোনো প্রকারই সম্ভব নয়। এটা আমরা প্রতিদিনই আলোচনা করি, প্রতিদিনই আমরা আপনাদের স্মরণ করিয়ে দিই। একই কথা বারবার বলার উদ্দেশ্য এটাই যে একটা রোগীকে উপলব্ধি করা কেস টেকিং এর সময় অনেক গুরুত্বের সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোনোভাবেই যেন পাশ কাটিয়ে না যায় সেই বিষয়গুলোর দিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা বারবার অনুরোধ করি। এবং স্যার প্রতিদিন প্রত্যেকটা আলোচনার মধ্যেই এই কথাগুলো তুলে আনেন যে অর্গাননের ভিত্তিতে আপনারা চিকিৎসা করুন এবং সিমি মনোমিনি এই সূত্রের উপর ভিত্তি করে লাইক ইওর লায়ক এই সূত্রটাকে আপনারা অবশ্যই হৃদয়ঙ্গম করে আপনারা রোগীদেরকে সেবা দিবেন সেই প্রত্যাশা আমরা সবসময় করি। তাই প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা অর্গাননের বাইরে না গিয়ে স্যারের এই আলোচনাগুলো অবশ্যই গুরুত্বের সাথে শুনে আপনাদের ম্যাটেরিয়া মেডিকার জ্ঞানের আলোকে নিজেদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে এইভাবে গড়ে উঠতে হবে যাতে বাংলাদেশের আর্ত মানবতার ক্ষেত্রে আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশা নিয়ে আজকের আমি আলোচনা এখানে শেষ করছি। স্যার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার প্লিজ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধা সভাপতি সাহেব আপনাকে। আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের যাত্রা শুরু হয়েছিল আমি যতটুকু জানি 2021 থেকে। 2022 থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম অত্যন্ত আশা ভরসা নিয়ে আমরা গত শুক্রবারে আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এটার প্রধান কার্যালয় আমরা আশুলিয়াতে উদ্বোধন করেছি। এটা আলাদা কোনো রুম না, এটা আমাদের সভাপতি সাহেবের চেম্বারের মধ্যেই আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের একটি সাইনবোর্ড থাকবে, যেটা থাকবে প্রধান কার্যালয়। সেদিন শুক্রবারে আমি সাধারণত ঢাকার বাইরে খুব একটা যাই না, তো সেদিন যদি লাবণী আমিন এবং শাহানারা রেবা তারা যদি আমার সাথে না থাকতো তাহলে হয়তো আমার দ্বারা যাওয়া সম্ভব হতো না। তারা আমাকে তাদের পিতৃত্বের জায়গা থেকে আমাদেরকে তারা মূল্যায়ন করেছে, আমিও তাদেরকে আমার মেয়ের সমতুল্য করে তারা আমাকে সেখানে নিয়ে গিয়েছে। আমি পরবর্তীতে আমাদের কামরুন নাহার মুন্নি তার স্বামী সহ সেখানে এসেছে, আরো সেখানে জয়নাল আবদিন সাহেব ছিলেন, আরো অনেকে নাম না জানা আমার অনেকেই ছিলেন। তবে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি সেদিন শুক্রবার ছিল, মসজিদের জুমায় সেই ইমাম খতিব সাহেব সুন্দরভাবে দুইটা প্রোগ্রামকে তিনি আলোচনা করেছেন এবং সেখানে ডিক্লারেশন দিয়েছেন যে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এবং ইবা হোমিও হল। এর পরিপ্রেক্ষিতে মসজিদ থেকে অনেকেই সেখানে এসেছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে প্রায় 150-200 লোকদের উপস্থিতিতে আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রধান কার্যালয়টি উদ্বোধন করেছি। আমি এই জন্য ইয়াকুব আলী সাহেব আপনাকে ধন্যবাদ জানাই। আমি এবং আপনি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর এই যাওয়ার সময় আমরা বিতর্কের ঊর্ধ্বে নয়, আমাদের প্রতিটা কথায় অনেক সময় আপনারা দোষ ধরেন, দোষ আপনাদের ধরাটাও স্বাভাবিক, তারপরেও দোষে গুণে মানুষ। আমি চেষ্টা করেছি আপনাদের এই প্রধান কার্যালয় উদ্বোধন করে দিয়েছি। প্রধান কার্যালয় উদ্বোধন করলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হলো না। আমরা যদি উপযুক্ত
চিকিৎসার মাধ্যমে আমরা যদি ক্রনিক অ্যান্ড কমপ্লিকেটেড রোগীগুলিকে সেবা দিতে পারি, তাহলেই আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের চিন্তা চেতনা এগুলা শানিত হবে, উদ্দেশ্য প্রস্ফুটিত হবে। সেদিন আমি আলোচনা করে এসেছি এবং দায়িত্ব নিয়ে বলে এসেছি, আমরা গরিব মানুষদের জন্য ফ্রি সার্ভিস দেব। এর জন্য প্রয়োজনে সপ্তাহ বা মাসে একদিন যদি নির্ধারণ করা হয় এবং সেই দিন যদি আমার শরীর ভালো থাকে, ইনশাল্লাহ আমি যাব। সাথে বাংলাদেশ হোমিওপ্যাথিক অনলাইন ফোরাম, এটাও পুনর্জাগরণের সৃষ্টি হবে, আমারও ভালো লাগবে এবং আপনারা সবাই পুলকিত হবেন। আশা করি আমাদের সংগঠন যাতে টিকে থাকে, সংগঠনের অ্যাক্টিভিটিস, শিক্ষামূলক আলোচনাগুলি যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। নতুন নতুন আপনারা আলোচকরা আসবেন। অনেকের আলোচনা আমার খুবই ভালো লাগে, লাবণী আমিনের আলোচনা ভালো লাগে, এবং এই মুহূর্তে আমার মনে নেই আমাদের বাংলাদেশ অনলাইন ফোরামের অনেকেই আসেন। তবে আমি সভাপতি সাহেবকে অনুরোধ করব, যারা অ্যাডভাইজার আছেন তাদেরকে অন্ততপক্ষে ফোনের মাধ্যমে আপনি একটু তাদেরকে তাগিদ দেন, অন্তত দু একটা ক্লাস যাতে তারা অংশগ্রহণ করে, তাদের জ্ঞান বিনিময় করে, তাদের অভিজ্ঞতা যেন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিকট তারা যেন উপস্থাপন করতে পারে, চিকিৎসকরা যাতে উপযুক্ত শিক্ষা দিতে পারেন, রোগীদের ক্ষেত্রে উপযুক্ত ওষুধ দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।